গত ৮ আগস্ট ২০২৪ যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করল, তখন থেকে এই সরকার নানামুখী সমালোচনার শিকার হয়েছে। তবে আজকে পুরো ইন্টারিমকে নিয়ে না, আজ শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে কথা বলব। চলুন প্রথমে জেনে আসি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কে। জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। তার জন্ম ২রা ফেব্রুয়ারি ১৯৫৩ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলায়। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসের অধীনে কমিশন লাভ করেন। অতঃপর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২১শে ফেব্রুয়ারি ২০০৩ সাল থেকে ১৮ ফেব্রুয়ারি ২০০৬ সাল পর্যন্ত বিডিআর বা বর্তমান বিজিবির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার সময়ে বিডিআর সীমান্তের গর্জনের সহিত নিজেদের দায়িত্ব পালন করেছিল। তিনিই প্রথম ব্যক্তি যিনি ২০০৭ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বিশ্বের ইতিহাসের নিকৃষ্টতম সামরিক অভ্যুত্থানের সময় এই জাহাঙ্গীর আলম চৌধুরী কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে সেনা সদরে দায়িত্ব পালন করছিলেন। আর তখন তার র্যাঙ্ক ছিল লেফটেন্যান্ট জেনারেল, অর্থাৎ একমাত্র সেনাপ্রধান ব্যতীত পদাধিকার বলে তার সিনিয়র অন্য কেউ ছিল না। সাবেক বিডিআরের মহাপরিচালক হলেও এবং সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকলেও তিনি সেদিন আশ্চর্যজনকভাবে কোনো রকম সিদ্ধান্তই গ্রহণ করেননি বা কোনো আদেশও দেননি। যাই হোক, সেই বিষয় নিয়ে পরে না হয় কোনো এক সময় কথা বলবো। বিডিআর বিদ্রোহের পর এই জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু ৩রা ডিসেম্বর ২০০৯ সালে ওনাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির ২ মাসের মধ্যেই অর্থাৎ ২রা ফেব্রুয়ারি ২০১০ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকে দীর্ঘদিন তিনি আলোচনার বাইরে থাকলেও সর্বশেষ ২০২৪ সালের ১৬ই আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পরিবর্তে এই জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন সময় তিনি তার উদ্ভট কর্মকাণ্ড দিয়ে প্রায় সময়ই আলোচনার শীর্ষে থাকেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর থেকে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে গেছেন। বেতন টেতন পাইছো তোমরা ঠিক মতো? বোনাস পাইছো? হ্যাঁ, কত পাইছো? খেলা করে না করলে তো আমাকে এসআই সাহেবের মতো পেট বড় হয়ে যাবো। হবে না। বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করা নাই তো বেটা তখন খাবি ঠাবি দিচ্ছি। বিয়ে শাদী করছো তো এখনই তো জমাইবা, তো বিয়ের টাকা জমাইবা কিভাবে? কে বেশি বেতন পায়, তুমি না হাজবেন্ড? স্যার হাজবেন্ড। হাজবেন্ড বেশি বেতন, ছেলে মেয়ে কি? এরপরে আবার চেষ্টা করো না, করতে পারছো? গার্ড অফ অনার দেওয়ার জন্য পুলিশ সুপারকে সবার সামনে ঝাড়ি, কখনো পুলিশ সদস্যদের স্যালারি, কখনো ফিটনেস, আবার কখনো বা ব্রেনলেসভাবে ভুলভাল কথাবার্তা বলে তিনি বারবারই সমালোচনায় এসেছেন। মানে তিনি এইসব বিষয়গুলোকে কুল হিসেবে নিচ্ছেন আর এই নিয়ে সবসময় চর্চায় থাকতে যাচ্ছেন। তবে তার এই ব্রেনলেস কাজের জন্য যে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার ১২টা বেজে গেছে তা নিয়ে কোনো রকম মাথা ব্যথাই নেই। এই বাস্টারটা তার দায়িত্ব পালন করে গত ১ বছরের মধ্যে একবারের জন্য এটা ক্লিয়ার করে নাই আইন শৃঙ্খলা বাহিনী আসল দায়িত্বটা কি। দেশ অসাতলে যাক, তাতে তার কি? ওই খালি আছে কিভাবে মিডিয়ার ফুটেজ খাবে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে থাকবে, এইসব নিয়ে। মানে ওই যে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, ওর কথা এই দেশ উঠবে আর বসবে, এই অ্যাটিটিউডটাই ওর মধ্যে নেই। মানে একটা জোকারকে বসানো হয়েছে। এখন সহজ কথায় বলতে গেলে এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিল মালখোল মাতাল, আর এখন এইসব বসছে ব্রেনলেস এক আবাল। চলেন দেখে আসি ব্রেনলেস আবালের কিছু কর্মকাণ্ড। পেশাকের কথা বাদই দিলাম, গত ২৭ আগস্টে বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করতে করতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যায়। সেদিন বুয়েটের এই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়, আইনের কোনো প্রকার তোয়াক্কা না করেই। এবং তাদেরকে পুলিশ বারবার সতর্ক করলেও তারা পুলিশের কোনো প্রকার বাধা বা সতর্কবাণীকে গ্রহণ করেনি। এমন অবস্থায় আইন অনুযায়ী পুলিশের উচিত ছিল সরাসরি গুলি চালানো। পুলিশ সেখানে শিক্ষার্থীদের উপর গুলি না চালিয়ে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যেখানে অনেক পুলিশ সদস্য আহতও হয়েছে। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় পুলিশকে সাববাসী দেবে, পুলিশের প্রশংসা করবে, তা না করে এ কী করলো,
ডিএমপির পুলিশ কমিশনারকে দিয়ে রাতেই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ালো। তাতেও এই শালার মন ভরে নেই। পরের দিন অফিসিয়ালি ক্ষমা চাইয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হলো। বাইন পুলিশরা যদি তার কাজ করতেই না দেশ, তাহলে পুলিশরা রাখছস কেন মাঠে ফালানোর লাইগা, নাকি তোদের গাড়ি দেখলে খালি সেলুট দিব এটার জন্য? আচ্ছা বাদ দেন এই ঘটনা, এটা না হয় শিক্ষার্থীদের সাথে ছিল তাই এমন করছে। তার আগের দিনের ঘটনাটা একটা ঘটনাই দেখি আমরা। গত 26 আগস্ট 2025 সালে যুব দলের এক সদস্য সচিব আমিনুল পুলিশের সামনে একজনকে বেধড়কভাবে প্রহার করছিল। পুলিশ যখন ওকে থামতে বলে, ওই মায়ের তো থামাই নেই, উল্টো আরও পুলিশের সাথেও ফাঁপড় নেওয়া শুরু করে। এমত অবস্থায় পুলিশ সদস্যরা ওরে গ্রেফতার করে যখন থানায় নিয়ে আসে, এরপর থানার মধ্যে এসেও সে পরিস্থিতি উত্তেজনাকর করার চেষ্টা করে। ফলে ওরে শান্ত করার জন্য এসআই রাসেল ওরে থাপ্পড় দিয়ে কান তবদা বানায় ফেলে। এই কাজের জন্য এসআই রাসেলকে কোথায় ধন্যবাদ দিবি, সাববাসী দিবি, তা না করে এই করলো কি, এই এসআই রাসেলকে শাস্তিমূলকভাবে প্রত্যাহার করলো। বলে কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাইখা যাও এখন তুই খাওয়া শুরু করছো। মানে পুলিশকে ওদের দায়িত্ব পালন করলেও শাস্তি, পালন না করলেও শাস্তি, চুপচাপ অন্যায় হতে দেখলেও প্রত্যাহার, অন্যায়ের প্রতিবাদ করলেও প্রত্যাহার। বলতেছি পুলিশকে তাহলে রাখছস কেন, বন্ধ করে দেয় পুলিশ ডিপার্টমেন্ট, যে যার যার মতো করে চলুক। গত কয়েকদিনের এই ঘটনাগুলোর পরেও যদি পুলিশ চুপচাপ সব মেনে নিয়ে দায়িত্ব পালন করে, তাহলে বুঝতে হবে পুলিশের মধ্যকার সেই পা চাটা স্বভাব এখনো যায়নি। তাই এই মুহূর্তে একটাই অপশন, সকল পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যাওয়া, অন্তত ততদিন পর্যন্ত যতদিন না আপনাদের দায়িত্ব কী এবং আপনাদের সেই দায়িত্ব পালনের পরিপূর্ণতা স্বাধীনতা না দেওয়া হয়। এই সূত্রে বোঝানো দরকার এই চাকর না পুলিশ, যে যখন যেভাবে ইচ্ছা সেইভাবে পুতুল নাচ নাড়া যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।